এমআরআই করতে গেলে কি হতে পারে চরম পরিণতি? এমআরআই ঘরে আপনি ঠিক কি কি নিয়ে যেতে পারবেন না, কাদের কাদের ক্ষেত্রে এমআরআই করা যাবে না, আর আসুন সমস্ত এই তথ্যগুলো জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আপনাদেরকে আমি বলবো যে এমআরআই সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আমরা বলে দিই যে এই এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা আসলে কিভাবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ছবিটা তুলতে সক্ষম হয়। এই এমআরআই দেখবেন মেশিনটা একটা বিরাট বড় টিউবের মতো, আর এই টিউবের মতো মেশিন থেকে কি করা হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, মানে একটা শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়, আর তার সঙ্গে দেওয়া হয় রেডিও ওয়েভস। আর এই দুইয়ের মাধ্যমেই কিন্তু কম্পিউটারের সাহায্যে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি সেটা কিন্তু নিখুঁতভাবে ভেসে ওঠে। এখন আপনাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন জাগবে, হঠাৎ এমআরআই কেন, সিটি স্ক্যান বা এক্স রে নয় কেন? আসলে এক্স রে এবং সিটি স্ক্যানে আয়োনাইজিং রেডিয়েশন তৈরি হয়, আর এই আয়োনাইজিং রেডিয়েশন শরীরের বিভিন্ন প্রান্তের ক্ষতি করে। আমাদের যে সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, তার মারাত্মক ধরনের ক্ষতি করতে পারে। সেখানে এমআরআই কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন তৈরি হয় না, শুধুমাত্র চুম্বকীয় ক্ষেত্র এবং একটা ম্যাগনেটিক, যেটা আমরা ফিল্ড বললাম, তার সঙ্গে রেডিও ওয়েভস, এগুলো ব্যবহার করার জন্য আয়োনাইজিং রেডিয়েশন হয় না এবং শরীরের ক্ষতি হয় না। এবার আমরা জেনে নিই এমআরআই পদ্ধতি এবং সতর্কতা। আপনাদেরকে সেই একটা বড় টিউবের মতো যন্ত্রের প্রথমে দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু একেবারেই যন্ত্রের মধ্যে গিয়ে নড়াচড়া করবেন না, আর এই নড়াচড়া করলে কিন্তু আপনাদের ছবিটা ভালো উঠবে না, কাজেই সেখানে সতর্ক থাকতে হবে। এমআরআই যন্ত্রের মধ্যে প্রচণ্ড আওয়াজ হয়, কাজেই আপনাদেরকে একটা ইয়ার প্লাগ দিয়ে দেওয়া হবে, যাতে কি না আপনাদের ওই আওয়াজটা কানের মধ্যে কম যায়। এবার আমরা আসুন জেনে নিই যে এমআরআই যখন আপনি করতে যাবেন তখন আপনি কি কি পরে থাকতে পারবেন না। এমআরআই ঘরে আপনাকে যাওয়ার আগে দেখবেন তারা তাদের মতো একটা কোনো ড্রেস গাউন সেটা আপনাদেরকে পরিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনাদের যে জামা প্যান্ট আছে সেটা খুলে রেখে তাদের যে ড্রেস দেওয়া হবে সেটাই কিন্তু আপনাকে পরতে হবে। শরীরের কোনো প্রান্তে আপনি কিন্তু কোনো মেটালিক অবজেক্ট রাখতে পারবেন না। আপনার সেলফোন, যেগুলো ইলেকট্রনিক ওয়াচ আছে এবং বিভিন্ন রকমের ট্র্যাকিং ডিভাইস, সেগুলো সমস্ত এমআরআই রুমের বাইরে রাখতে হবে। কোনো রকমের জুয়েলারি, নেকলেস, রিং এগুলো আপনারা পরতে পারবেন না। আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে যান সেগুলো কিন্তু বাইরে রেখে আসতে হবে, না হলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। কোনো রকমের পিন শরীরের মধ্যে যদি থাকে ধাতব, সেগুলো কিন্তু সমস্ত খুলে রাখতে হবে। বডি পিয়ার্সিং, অর্থাৎ দেখবেন শরীরের বিভিন্ন প্রান্তে অনেক সময় ছিদ্র করে সেখানে ছোট ছোট ধাতব জিনিস যেমন রিং এগুলো লাগানো থাকে, সেগুলোও কিন্তু আপনাকে খুলে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে হেয়ারিং এড ব্যবহার করতে হয়, সেটাও কিন্তু খুলে রাখতে হবে। আপনি সঙ্গে করে পেন, চশমা এগুলো নিয়ে যেতে পারবেন না। যদি আপনার বাঁধানো দাঁত থাকে সেগুলো কিন্তু, অর্থাৎ ডেঞ্চার যেগুলো, সেগুলো কিন্তু খুলে রেখে যেতে হবে। উইগস অর্থাৎ পরচুলো, সেটাও কিন্তু আপনাকে খুলে রাখতে হবে। তো আমরা একটা লিস্ট আকারে আপনাদেরকে বললাম, যেখানে আমরা বললাম যে এই এমআরআই ঘরে যখন আপনি যাবেন তখন সেগুলো কিন্তু খুলে রেখে যেতে হবে। মূলত দেখবেন যখন আপনি এমআরআই করতে যাবেন তখন তাদের কাছে একটা লিস্ট আছে, ওই লিস্ট অনুযায়ী আপনাকে একটা তারা চেক করে নেবে, সেটাকে আমরা বলি চেক লিস্ট। এবার আমরা জানবো কোন কোন ক্ষেত্রে আপনি এমআরআই করতে পারবেন না বা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আমরা একটা কথা আপনাদেরকে বলি, আধুনিক যুগে অনেক কিছু ডিভাইস বেরিয়েছে যেগুলো কিনা এমআরআই সেফ এটা বলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে আপনি এমআরআই করতে পারবেন না। এই লিস্টটা আপনারা কিন্তু একটু দেখে নিন। মেটালিক জয়েন্ট প্রস্থেসিস, বিভিন্ন জয়েন্টে দেখবেন অর্থোপেডিক চিকিৎসকেরা প্রস্থেসিস লাগান। এরপর আমরা বলবো ককলিয়ার ইমপ্ল্যান্ট, কানের মধ্যে যদি আপনার ইমপ্ল্যান্ট থাকে। ব্রেনের অ্যানিউরিজমে সেখানে যদি ক্লিপ বসানো থাকে তাহলেও এমআরআই করা যাবে না। যদি আপনার ধমনী বা রক্তনালীর মধ্যে কোনো কয়েল, মেটালিক কয়েল বসানো থাকে, যদি আপনি পেসমেকার ব্যবহার করেন অথবা কার্ডিয়াক ডিফিব্রিলেটর ব্যবহার করেন,
যদি আপনি ভেগাল নার্ভ স্টিমুলেটর ব্যবহার করেন, যদি শরীরের মধ্যে কোথাও ধাতব পদার্থ বা ফরেন বডি থেকে থাকে, যেমন ধরুন চোখের মধ্যে বা শরীর মধ্যে কোথাও বুলেট এই জাতীয়, তাহলে কিন্তু আপনার এমআরআই করা যাবে না। এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আধুনিক যুগে এমন অনেক ডিভাইস বেরোচ্ছে যেটাতে বলা হচ্ছে এমআরআই সেফ। সে মতো অবস্থায় আপনাকে যেটা করতে হবে, যদি আপনার ধরুন পেসমেকার লাগানো আছে, সেটাতে লেখা আছে এমআরআই সেফ, তখন আপনি সমস্ত কাগজপত্র সেগুলো কিন্তু ওই এমআরআই যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে গিয়ে দেখাবেন। আপনার ডিভাইসের মডেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো মডেল নাম্বার এবং আপনার যা কাগজপত্র আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া কিছু জিনিস যেগুলো এমআরআই করার আগে খুলে রাখতে হবে, যেমন ধরুন বিভিন্ন রকমের ড্রাগ ডেলিভারি সিস্টেম, যেমন যেটাকে আমরা বলছি ইনসুলিন পাম্প। তো ইনসুলিন পাম্প অনেকের ক্ষেত্রেই জানেন ব্যবহার হয়, তো সেটা খুলে রাখতে হবে। যদি গ্লুকোজ মনিটরিং কোনো ডিভাইস থাকে, যেমন ধরুন যেটাকে আমরা বলছি সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, তো সেই যন্ত্র আপনাকে খুলে রাখতে হবে। যদি এমন কোনো অন্যান্য ড্রাগও ডেলিভারি বা প্যাচেস থাকে, সেগুলো অবশ্যই কিন্তু জানাবেন যখন এমআরআই হবে। কোনো কিছু আপনারা গোপন করবেন না। এবার আমরা বলবো যে কি কি ক্ষেত্রে এমআরআই করতে হয়। এমআরআই শুনলেই যেন প্রথমেই আপনাদের মাথায় আসে যে মাথার এমআরআই, অর্থাৎ এমআরআই অফ ব্রেন, এই কথাটাই কিন্তু দেখবেন মাথায় আসে। কিন্তু শুধু যে ব্রেনের এমআরআই করা হয় নয়, শরীরের বিভিন্ন প্রান্তের এমআরআই করা যায়। ব্রেনের এমআরআই সাধারণত দেখবেন যদি ব্রেনের মধ্যে কোনো মাসলিশন থাকে বা ব্রেনের মধ্যে কোনো সংক্রমণ বা জন্মগত কোনো প্রবলেম বা খিঁচুনির রোগ, এই জাতীয় ক্ষেত্রেই সাধারণত এমআরআই করা হয়। অনেক দিন ধরে যদি মনে হয় কারো মাথায় যন্ত্রণা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এমআরআই করা যেতে পারে। এবার আমরা বলবো শরীরের অন্য কোন কোন প্রান্তের এমআরআই করা যায়। বুকের এমআরআই, পেটের এমআরআইও করা যায়। পেটের এমআরআইতে বিভিন্ন রকমের অর্গ্যান যেমন লিভার, প্যানক্রিয়াস, এগুলো কিন্তু দেখা যেতে পারে। কিডনি, সেটাও কিন্তু ইভ্যালুয়েট করা যেতে পারে। এমআরআই হৃৎপিণ্ডেরও করা যায়, যেটাকে আমরা বলি কার্ডিয়াক এমআরআই, তো হৃৎপিণ্ডেরও এমআরআই করা যায়। লোয়ার অ্যাবডোমেন এবং বিভিন্ন রকমের জয়েন্টের এমআরআই করা যায়। জয়েন্টের বিভিন্ন প্যাথোলজি, সেখানে ফ্লুইড বা কোনো ইনফেকশান সাজেস্টিভ হচ্ছে কি না, সেগুলো কিন্তু এই এমআরআইয়ের মাধ্যমে বোঝা যায়। কাজেই শুধু যে ব্রেনের এমআরআই হয় সেরকম নয়, শরীরের বিভিন্ন প্রান্ত তার এমআরআই করা যায়। ব্লাড ভেসেলস, লিম্ফ নোড, এগুলোরও কিন্তু এমআরআই করা সম্ভব। অনেককে দেখবেন বলা হয় যে কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করতে হয়। আসলে এই কন্ট্রাস্ট বা ডাই যখন ব্যবহার করা হয়, তখন শরীরের কোনো একটা পার্টিকুলার অংশ বা অর্গ্যানটাকে আরও ভালো করে বোঝা যায়, তাই তখন ডাই দেওয়া হয়, সব ক্ষেত্রে দেওয়া হয় না। এখন এই ডাই বা কন্ট্রাস্ট এটা দিলে দেখবেন আপনাদের শরীরে একটা চ্যানেল, তখন কিন্তু আইভি চ্যানেল করে সেখানে সেটা দেওয়া হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই কন্ট্রাস্ট দিলে একটু সমস্যাও হয় অনেক সময়, সেটাকে বলে অ্যালার্জি, যদিও খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তো এই অ্যালার্জির রিয়াকশান হতে পারে, শরীরে লাল লাল দাগ হয়ে যেতে পারে, চাকা চাকা, যেটা আমরা অ্যালার্জির ক্ষেত্রে দেখি। গা হাত পা চুলকাতে পারে, আপনাদের একটু ঝিমুনি ভাব আসতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে। কাজেই কন্ট্রাস্ট যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তখন আপনাদেরকে অবশ্যই সেটা কিন্তু জেনে নিতে হবে যে কী কী সমস্যা কন্ট্রাস্ট দিলে হতে পারে। এবার আমরা বলবো এমআরআই করতে কতক্ষণ সময় লাগে। এই যদি বিভিন্ন অঙ্গের এমআরআই আপনাকে একসঙ্গে করতে হয়, তখন কিন্তু টাইমটা অনেক বেশি লেগে যায়। যদি একটা জায়গারই এমআরআই করতে হয়, সেক্ষেত্রে টাইমটা কম লাগে। যদি আমি ওভারঅল বলি, সেক্ষেত্রে 15 থেকে 90 মিনিট পর্যন্ত এমআরআই করতে সময় লেগে যেতে পারে। সেখানে আপনার সিম্পল একটা শুধুমাত্র কোনো একটা অর্গ্যানের এমআরআই হচ্ছে, নাকি না সেটা কন্ট্রাস্ট দিয়ে হচ্ছে, নাকি না অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের এমআরআই হচ্ছে, তো সেগুলো করতে সময় লেগে যেতে পারে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনাদেরকে উত্তর দেবো, সেটা হচ্ছে এমআরআই করার পরে বা এমআরআই করতে করতে কি মারাত্মক করুণ পরিস্থিতি রুগীর হয়ে যেতে পারে। আমরা যেটা আপনাদেরকে বলবো, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। ধরুন কোনো একটা রুগীর খিঁচুনির রোগ বা খিঁচুনির সমস্যা, তার জন্য ধরুন এমআরআই করা হচ্ছে, বা ধরুন যার কোনো সিএনএসের মধ্যে অর্থাৎ মাথার মধ্যে ধরুন কোনো কারণে তার জন্মগত কোনো প্রবলেম আছে, এমতো অবস্থায় এমআরআই করা হচ্ছে। এখন যদি এরকম হয়, ধরুন এমআরআই করতে করতে কোনো রোগীর ধরুন খিঁচুনি, ওই রোগের কারণে খিঁচুনি চালু হয়ে গেল, বা এমআরআই করার পরেই খিঁচুনি চালু হয়ে গেল, অলরেডি তার রোগটা ছিল, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। মানে সেটা যদিও প্রথমেই বলা যায় না, অর্থাৎ
এমআরআই যন্ত্রের জন্য কিন্তু তেমন সমস্যা হওয়ার কথা নয়, কারণ তার তেমন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার যে রোগ আছে সেই রোগটা তো যে কোনো সময় ফিরে আসতে পারে। ধরুন যারও খিঁচুনির রোগ আছে, হঠাৎ করে এমআরআই টেবিলেই তার খিঁচুনি শুরু হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের পরিণতি হতে পারে। তাই এখন যে জায়গাগুলোতে আধুনিক এমআরআই হচ্ছে সেই জায়গাগুলোতে দেখবেন আপনারা পালস অক্সিমিটার এবং অন্যান্য যন্ত্র, এমনকি অক্সিজেনও সেখানটায় কিন্তু রেখে দেওয়া থাকে তাদের পরিস্থিতি অনুযায়ী, যাতে তারা ম্যানেজ করতে পারে। কাজেই আপনাদেরকে যেটা বলবো, এমআরআই যন্ত্র থেকে সমস্যা নেই, কিন্তু আপনার যে এক্সিস্টিং রোগ আছে সেটা থেকে বরঞ্চ সমস্যা হলে আপনার পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। এবার আমরা বলবো উন্নততর এমআরআইয়ের কথা। আপনারা যদি কখনো এমআরআই করতে যান তাহলে দেখবেন যে ওই যে ব্যাগটা আপনাদেরকে দেয় বা যেখানে ল্যাবরেটরি থাকে সেখানে বড় করে ছবি দিয়ে লেখা থাকে 1.5টি বা 3টি, অর্থাৎ এইটি অর্থাৎ টেসলা, মানে 1.5 টেসলা, 3 টেসলা এরকম লেখা থাকে। আসলে এটার মানেটা কি? যত বেশি টেসলা হবে তত কিন্তু ছবিতে নয়েজটা কম আসবে, কন্ট্রাস্টটা খুব ভালো আসবে এবং ছবিটা খুব শার্প হবে। আপনি খুব ভালো করে ছবিটা বুঝতে পারবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে বেশি টেসলা আছে, ধরুন 1.5 টেসলা থেকে আপনি করলেন 3 টেসলা, সেক্ষেত্রে আপনার ছবি খুব ভালো শার্প আসবে, আপনার ছবিতে নয়েজ কম আসবে, আপনার ছবিটা স্পষ্ট হবে, কন্ট্রাস্ট ভালো হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে বোঝা যাবে। তবে এই জাতীয় বেশি টেসলা এমআরআই করতে গেলে আপনাদের অনেকটা টাকা চলে যেতে পারে। কাজেই 1.5 টেসলা এমআরআই করলেই যথেষ্ট পরিমাণে ভালো বোঝা যাবে। যদি চিকিৎসক স্পেসিফিক্যালি মেনশন করে থাকেন কোনো কিছু বিশেষভাবে দেখার জন্য, খুব গুরুত্বের সঙ্গে দেখার জন্য, তখন আলাদা করে এই জাতীয় 3 টেসলা বা তার বেশি টেসলার এমআরআই করতে হতে পারে। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা যদি কোনো টপিক আপনারা নিজেরা জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশানেও কিন্তু আমাদেরকে লিখতে পারেন। আমরা সেই জাতীয় টপিক ভবিষ্যতে অবশ্যই আপনাদের জন্য প্রস্তুত করব। নমস্কার বন্ধুরা।